সালাম আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। তোমরা কেমন আছো? হ্যাঁ, আজকে অনেকদিন পরে আমাদের স্কুলের প্রাণ চাঞ্চল্য ফিরে আসছে। আমি স্কুল থেকে বলছি, মনে হচ্ছে তোমরা সবাই ক্লাসে প্রেজেন্ট আসছো। আমার আজকে খুব ভালো লাগছে, তোমাদের কথা শুনতে পাচ্ছি। আজকের ক্লাসের মজাই আলাদা হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, তোমার কারা কারা আসছো একটু নামটা আমাকে বলো। নাম, রোল নাম্বার দ্রুত বলে যাও। মাইশা, ফৌজিয়া, জুহি। বলো, তাড়াতাড়ি বলো। হ্যাঁ, বলো। হ্যাঁ, তো সবাই খাতা কলম নিয়ে যখন, হ্যাঁ, ওই যে পরে কমেন্ট বক্সে রোল নাম্বারটাকে লিখে দিও। আমি একটা আজকে প্রথম ক্লাস তো আমি একটা লিখে রাখবো তোমাদের রোল নাম্বার। তোমরা যারা আজকে প্রেজেন্ট আছো সবাইকে থ্যাঙ্কস। আমরা আজকে নতুন সিস্টেম শুরু করছি, পাশাপাশি একটু কথা বললে ভালো লাগে, মনে হচ্ছে মানে একটু একটু লাইভ মনে হচ্ছে আর কি। হ্যাঁ, আগে তো আমরা শুধু বলতেছি বলতেছি, এখন তোমরা অন্তত কিছু স্টুডেন্ট আমার সামনে আসো, বাকি যারা আছে তারা হয়তো লাইভ দেখতেছে ফেসবুকে। হ্যাঁ, তো আমরা একটু পড়ালেখা শুরু করি, কেমন? হ্যাঁ, আমরা আগের দিন এই যে রাসায়নিক বন্ধন ওই অধ্যায়ের প্রথম দিকে কিছু বিষয় আলোচনা করছিলাম। যেমন ওই যে যোজনী পড়ছিলাম আমরা, যোজ্যতা ইলেকট্রন নিয়ে কথা বলছিলাম, সংকেত নিয়ে কথা বলছিলাম, রেডিকেল বা মূলক নিয়ে কথা বলছিলাম। মনে আছে তোমাদের? মনে আছে না? হ্যালো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে আছে। এগুলো এগুলো পড়াশোনা করবা। তার ধারাবাহিকতায় আরো কিছু অংশ পরে এরপর আমরা রাসায়নিক বন্ধনের দিকে চলে যাব। যেমন গাঠনিক সংকেত, এটা আমার একটু আলোচনা করার কথা ছিল, হয় নাই। গাঠনিক সংকেত, গাঠনিক সংকেত সেটা কি? কোন একটা অণুর ভিতরে পরমাণু সমূহ কিভাবে বিন্যস্ত আছে সেটা যে সংকেতের সাহায্যে প্রকাশ করা হয় তাকে গাঠনিক সংকেত বলে। কি বললাম? যে সংকেতের সাহায্যে, আমার সাথে সাথে বলো, যে সংকেতের সাহায্যে, হ্যাঁ, অণুর ভিতরে, সবাই একসাথে বলো, পরমাণু সমূহের গঠন এবং বিন্যাস প্রকাশ করা হয় তাকে গাঠনিক সংকেত বলে। হ্যাঁ, যেমন আমরা, হ্যাঁ, এটাতে দেখো, এটা কিসের সংকেত দেখা যাচ্ছে? এটা কিসের সংকেত বলো একজনে? পানি সংকেত। হ্যাঁ, পানি সংকেত। আচ্ছা, এই যে পানি সংকেত, এখানে দুইটা হাইড্রোজেন আছে আর একটা অক্সিজেন আছে। তাহলে কিভাবে আছে আমরা কিভাবে লিখি? এইভাবে, দুই দিকে দুইটা হাইড্রোজেন, মাঝখানে অক্সিজেন, এটা হচ্ছে তার গাঠনিক সংকেত। কেমন? আবার এভাবেও প্রকাশ করা হয়, অক্সিজেন ব্যবহারকে এভাবে প্রকাশ করা হয়, এটা হচ্ছে শেষ বা আকৃতি, এটাও একটা গাঠনিক সংকেত। তাহলে আমরা আবার দুই ভাবে দেখলাম কিভাবে বিন্যস্ত আছে। তাহলে এটা মনে থাকবে। হ্যাঁ, তোমরা শব্দ করো, জোরে জোরে শব্দ করবো, আমি কথা বলি। এরপরে সালফিউরিক অ্যাসিড, H2SO4, এটার গাঠনিক সংকেত কি লিখবো? যেমন দেখো, এখানে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে কি সালফার, তারপরে অক্সিজেন দিলাম। তাহলে সালফারের যোজ্যতা কত এখানে, বা যোজনী কত? 6। সালফারের যোজনী কত এখানে? 6। দেখো, এখানে দুইটা যোজনী, এখানে দুইটা যোজনী, দুই দিয়ে কত হলো? 4। কেমন? তারপরে 5, 6, তার মানে 6টা যোজনী এখানে আমরা বুঝে ফেলছি।
হ্যাঁ, এরপরে অক্সিজেনের ক্ষেত্রে দেখো দুইটা যদি এখানে একটা হাত এখানে একটা দুইটা হাইড্রোজেন একটা এভাবে সবগুলো এলিমেন্টের দুজনই মিলছে, তার মানে এটাই হবে সালফিউরিক অ্যাসিডের গাঠনিক সংকেত। তোমরা লিখে রাখতে পারো খাতায়, খাতায় লিখে রাখো, ঠিক আছে? দেখা যাচ্ছে না বোর্ডে ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে তো? হ্যাঁ, দেখো এরপরে, হ্যাঁ, আমরা আটা লিখি CH4, এটার নাম মিথেন। এটার নাম কি বললাম? মিথেন। তাহলে মিথেনের এরকম হাইড্রোজেন এভাবে আছে, এভাবে আছে, এভাবে আছে। তাহলে একটা কার্বন, চারদিকে চারটা হাইড্রোজেন। তাহলে কিভাবে বিন্যাস আছে সেটা দেখতে পাচ্ছি না আমরা এখানে? হ্যাঁ, সেই জন্য এটা হচ্ছে কি গাঠনিক সংকেত। আবার আমরা ইথেনও লিখতে পারি, দেখো কার্বন টু কার্বন, তারপরে 1 2 3 4 5 6, দেখো এই কার্বনের চারটা হাত 1 2 3 4, এটা আবার এই কার্বনের জন্য আছে, তার মানে 1 2 3 4। তাহলে যোজনীগুলো আমরা বুঝে পাইছি, এবং হাইড্রোজেন একটা জন্য এরকম প্রত্যেকটা হাইড্রোজেন একটা যোজনী আছে। তাহলে এটাই গাঠনিক সংকেত। তাহলে আমরা গাঠনিক সম্পর্কে গাঠনিক সংকেত কি সেটা বুঝতে পারছি না? আচ্ছা, আর একটা বিষয় বলি আমি, এখানে একটা বিষয়, অষ্টক, অষ্টক সূত্র, সেটা কি? সর্বশেষ স্তরে কোন একটা পরমাণু যখন যৌগ গঠন করে তার সর্বশেষ স্তরে 8টা ইলেকট্রন থাকার নিয়ম, এটাকে বলা হয় কি অষ্টক সূত্র। যেমন ধরো আমরা এখানে একটা উদাহরণ লিখি, কার্বন। কার্বনের আমি সর্বোচ্চ স্তরটা লিখছি এখানে, প্রথম স্তরে 2টা ইলেকট্রন থাকে, সর্বোচ্চ স্তরে কয়টা থাকে? 4টা। ভেরি গুড, 4টা ইলেকট্রন থাকে এভাবে করে। তারপরে সেটা আবার সমযোজী বন্ধন করে কার সাথে? হাইড্রোজেনের সাথে, হাইড্রোজেনের একটা সাথে শেয়ার করে। এইভাবে আবার লিখলাম, এভাবে, এইভাবে। হ্যাঁ, তাহলে দেখো এখানে, এখানে আরো একটা লিখতে হবে, হাইড্রোজেনের একটা ইলেকট্রন কার্বনের একটা ইলেকট্রন এখানে শেয়ার করছে। তাহলে এখানে কার্বনের সর্বোচ্চ স্তরে কয়টা হয়েছে? 1 জোড়, 2 জোড়, 3 জোড়, 4 জোড় ইলেকট্রন। মোট 8টা, 4 জোড় মানে কি 8টা ইলেকট্রন। এভাবে সর্বোচ্চ স্তরে 8টা ইলেকট্রন থাকার ঘটনাকে কি বলা হয়? অষ্টক সূত্র। ভেরি গুড। এরপরে আরেকটা বিষয় দেখো, পাশাপাশি আমি একই সঙ্গে যদি বুঝিয়ে দিই, 2 এর নিয়ম, 2 2 এর নিয়ম। অনেক ক্ষেত্রে অষ্টক সূত্র দিয়ে মাঝে মাঝে একটু ঝামেলা হয়ে যায়, মানে দু একটা যৌগের ক্ষেত্রে একটু অসুবিধা হয়ে যায় এটা এক্সপ্লেন করা, সেই জন্য 2 এর নিয়মটা আসছে। হ্যাঁ, অর্থাৎ সর্বোচ্চ স্তরে ইলেকট্রন গুলো দুইটা দুইটা করে জোড়বদ্ধ অবস্থায় থাকবে, ওইটা হচ্ছে কি 2 এর নিয়ম। যেমন ধরো এখানে কার্বনের সর্বোচ্চ স্তরে এখানে 8টা ইলেকট্রন আছে। 8টা ইলেকট্রন কিভাবে আছে? এলোমেলো ভাবে আছে নাকি দুইটা দুইটা এরকম করে করে আছে? হ্যাঁ, তাহলে এখানে একজন, এখানে একজন, 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 প্রত্যেক কথা এর দুইটা 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 দুইটা, সেজন্য এটাকে বলা হয় কি 2 এর নিয়ম। দুইটা দুইটা করে বা জোড়ায় জোড়ায় অবস্থান করার নিয়মকে বলা হয় কি 2 এর নিয়ম। যেমন হাইড্রোজেনের ক্ষেত্রে এখানে দুইটা আছে, সর্বোচ্চ স্তরে ইলেকট্রন সংখ্যা দুইটা, এইটার ক্ষেত্রে এক জোড়া এক জোড়া এক জোড়া এক জোড়া। তো
এবার সব জায়গায় মিলে গেছে, কার্বনের ক্ষেত্রেও 2 এর নিয়ম মিলে গেছে, আবার হাইড্রোজেনের ক্ষেত্রে কি 2 এর নিয়ম মিলে গেছে। যেমন হ্যাঁ, তাদেরকে আচ্ছা জাস্ট 1 মিনিট, থ্যাংক ইউ বলার জন্য। আমি একটু দেখি। হ্যাঁ, আমরা আবার লাইভে ফিরে আসছি, কেমন দেখা যাচ্ছে? তোমরা দেখতে পাচ্ছ? হ্যাঁ, বলো, দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, ওদেরকে আমি জয়েন করে দিচ্ছি। আচ্ছা, একজন আমাকে মাঝে মধ্যে কিছুক্ষণ পর মনে করে দিবে, কেমন? আচ্ছা আচ্ছা, ফাউজিয়া আসছো, ক্লাসে ফাউজিয়া জয়েন করছো? জহি, সাবিহা, কেউ জয়েন করে না ভাই। আচ্ছা, যা হোক, আমরা BF3 কেমন, এই যৌগের ক্ষেত্রে দেখো আমরা যদি, আচ্ছা বোরন এর সর্বোচ্চ স্তরে ইলেকট্রন কয়টা আছে? 3টা আছে মনে করো, 3টা আছে না? আছে। তাহলে ফ্লোরিন, হ্যাঁ, ফ্লোরিনের সাথে যদি আমরা কানেক্ট করি, এখানে এখানে যদি ফ্লোরিন দিই, তার সর্বোচ্চ স্তরের ইলেকট্রনের সাথে এখানে 7টা ইলেকট্রন আছে, এটা সব যুক্ত হয়ে কয়টা হয়ে যাবে? 8টা হয়ে যাবে না? এই জন্য আমি ছোট করে এভাবে লিখছি, এভাবে লিখছি ফ্লোরিন। দেখো এখানে ফ্লোরিনের ক্ষেত্রে সর্বোচ্চ স্তরে ইলেকট্রন কয়টা কয়টা হয়েছে এখানে? মনে করো ফ্লোরিন এখানে লিখি, এই যে 8টা হয়েছে, কেমন? তারপরে এখানে দেখো, হ্যাঁ দেখা যাচ্ছে? দেখেন, হ্যাঁ হ্যাঁ, কথা বলবো, তার কথা না বলে ক্লাসের মতো লাগে না, বুঝছো কিনা? আমি কষ্ট করে এটা করছি যাতে একটু কথা সাউন্ড শুনলে ক্লাসের মতো মনে হয়। আমি দেখেন এখানে এখানেও আমরা লিখতে পারি, আমি সর্বোচ্চ স্তরটাই দেখাচ্ছি শুধু। তাহলে দেখো এবার, আচ্ছা দেখো আমি এদেরকে দেখতেছি, দেখো এখানে, দেখো বোরন, সরি বোরন এর সর্বোচ্চ স্তরে কয় জোড়া আছে ইলেকট্রন? বলো তো কি? 1 জোড়া, 2 জোড়, 3 জোড়, কয় জোড় হয়েছে? 3 জোড়া। কিন্তু আমরা যে অক্টের তত্ত্ব বলছিলাম, এখানে তো 8টা নাই, সেই জন্য এই 2 এর সূত্র প্রয়োজন আছে না, 2 এর নিয়মও প্রয়োজন আছে না? আছে, হ্যাঁ। কিন্তু আমরা যদি 2 এর নিয়ম বলি, এখানে 1 জোড়, এখানে 1 জোড়, এখানে 1 জোড়, তাহলে সর্বোচ্চ স্তরে 3 জোড়া আছে, তাহলে 2 এর নিয়মটা ফলো করতেছে। আবার ফ্লোরিনের ক্ষেত্রে সর্বোচ্চ স্তরে 4 জোড়া বা 8টা ইলেকট্রন আছে, ওদিকে অষ্টক নিয়ম মানছে, এখানে কিন্তু 2 এর নিয়মটাকে ফলো করতেছে। তাহলে সব জায়গায় কিন্তু 2 এর নিয়মটা অ্যাপ্লিকেবল হয়, প্রযোজ্য হয়। অষ্টক নিয়ম মাঝে মধ্যে ব্যতিক্রমও দেখা যায়। আচ্ছা, আমি ওয়ার্ড রুমটা একটু চেক করি, কেমন? আমরা লাইভ আবার ফিরে আসলাম, ওকে আমি জয়েন করে দিছি, কেমন? ওয়ালাইকুম আসসালাম মারিয়া, তুমি এতক্ষণ পরে আসছো কেন? আচ্ছা, ভেরি গুড, থ্যাংক ইউ। আমরা তোমার জন্য এতক্ষণ অপেক্ষা করেছিলাম। আমাদের ক্লাস শেষ করে মনে হয় একটু পরিপূর্ণ হয়েছে, একটু জোরে জোরে কথা বলো, আমি কথা বলি, কেমন? আজকে মনে হচ্ছে একটু পরিপূর্ণ ক্লাস, মনে হচ্ছে তোমরা সবাই স্কুলে চলে আসছো। আমার কি যে ভালো লাগছে, এটা মানে বলার মতো না। স্টুডেন্ট সাউন্ড না শুনলে আসলে ক্লাসের মতো লাগে না। তাহলে এটা বুঝাতে পারছি, 2 এর নিয়মটা বুঝাতে পারছি।
আর কোনো প্রশ্ন আছে কিনা? কারো কোনো প্রশ্ন থাকলে, ছোট করে প্রশ্ন থাকলে প্রশ্ন করো আমাকে। এরপরে আমরা, হ্যাঁ, বোরন ট্রাইফ্লোরাইড অথবা ট্রাইফ্লোরো ব্রোমাইডও বলা যায়। না, বোরন ট্রাইফ্লোরাইড পাবে। বোরন প্রথমটার নাম কমপ্লিট হবে, কেমন? তারপরটা অর্ধেক কাটা যাবে, সেই বোরন ট্রাইফ্লোরাইড, ফ্লোরিন থেকে আইট হয়ে যাবে, বোরন ট্রাইফ্লোরাইড। আচ্ছা, এবার আমরা এই রাসায়নিক বন্ধন গঠনের কারণ কি? রাসায়নিক বন্ধন গঠনের কারণ কি? বন্ধন গঠনের কারণ। আচ্ছা, আমরা জানি সব মৌল চেষ্টা করে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের বিন্যাস অর্জন করতে, আর নিষ্ক্রিয় গ্যাসের বিন্যাস, ইলেকট্রন বিন্যাস অর্জন করতে পারলে সেটা কি স্টেবল হয়। এই স্টেবল কন্ডিশনে যাওয়ার জন্য মৌলগুলো ইলেকট্রন ত্যাগ করে অথবা গ্রহণ করে, আর ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ এর মাধ্যমে রাসায়নিক বন্ধন সৃষ্টি হয়। তাহলে ব্যাপারটা বুঝতে পারছো? যেমন সোডিয়াম দেখা যাচ্ছে, মারিয়া বলো, দেখা যাচ্ছে? আচ্ছা, দেখো এখানে 2 8 আমাদের আছে ইলেকট্রন, যেমন ক্লোরিন 2 8 7। আচ্ছা, সোডিয়াম তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস নিয়ন এর যদি ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায় তাহলে কত হবে 2 8। তাহলে এই ইলেকট্রনটা সে কি করবে? ত্যাগ করবে। কাকে ত্যাগ করবে? মনে করো ক্লোরিনকে ত্যাগ করবে। তাহলে ত্যাগ করার একটা প্রবণতা রয়েছে। এরপরে আবার দেখো ক্লোরিনের ক্ষেত্রে সর্বোচ্চ স্তরে 7টা ইলেকট্রন রয়েছে, সে চাইবে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের বিন্যাস অর্জন করার জন্য। তাহলে সেজন্য তার কয়টা ইলেকট্রন প্রয়োজন? 1 মোর ইলেকট্রন প্রয়োজন। মানে এই ইলেকট্রনটা প্রয়োজন, তাহলে সে ওই ডি থেকে, ওই টাইমিংস থেকে আনস্টেবল কনফিগারেশন অর্জন করার জন্য কি করে? ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে এবং রাসায়নিক বন্ধন। তাহলে এবার আমরা রাসায়নিক বন্ধন কথা বলি, তার আগে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাসগুলো কিরকম সেটা আমরা সব জানি। হিলিয়াম কত? 1s2। নিয়ন কত? 1s2 1s2 6। কত হবে? 1s2, হ্যাঁ, 1s2 6। তারপর ট্রাইস2 কত? হ্যাঁ, তারপরে ক্রিপ্টন কত হবে? দেখো আমরা এদিকে যাই, মানে এদিকে কিভাবে মারতেছে আর কি, 1s2 এখানে ট্রাইস3 ট্রাইস3 তারপরটা লাস্টে কত হবে? 4p6 হবে। ক্রিপ্টন, জেনন, জেনন কত হবে? নিচে কি হবে? এটা 5 হবে, তাই না? তারপরে জেনন কত হবে? 86 অ্যাটমিক নাম্বার। এটা হবে কত? নিচে 6, তো 5। বোর্ডে লেখাগুলো ক্লিয়ার দেখা যাচ্ছে? এইরকম, হ্যাঁ, সব ক্ষেত্রে আমরা দেখলাম এরকম নিষ্ক্রিয় গ্যাসের বিন্যাসটা আসছে এরকম। আমরা এটা একটা সামারি হিসেবে লিখে রাখতে পারি, n s2 n p6, মানে এরকম থাকবে। n এর মান গ্রেটার দেন 2, মানে হচ্ছে 1, অর্থাৎ 1 হলে তো এটা হবে হিলিয়াম, এটা বাদ দিয়ে হবে, কেমন? সব ক্ষেত্রে ম্যাচ করে, মানে এই ধরনের বিন্যাস অর্জন করলে এটা নিষ্ক্রিয় গ্যাসের বিন্যাস বলা হয়। তাহলে এবার আমরা রাসায়নিক বন্ধনের কথা। রাসায়নিক বন্ধন কি? যে বন্ধনের কারণে অণুতে পরমাণুসমূহ আবদ্ধ থাকে। যেমন আমরা পানির একটা সংকেত লিখলাম এখানে, এখানে অক্সিজেনের সাথে
দুইটা হাইড্রোজেন পরমাণু শক্তভাবে আবদ্ধ হয়ে আছে, তাই না? তবে এই যে আমরা টান দিয়ে দেখাইছি, এটা একটা ফোর্স, এটা একটা বন্ধন। এই বন্ধনের কারণে এই একটা অক্সিজেন পরমাণু দুটা হাইড্রোজেন পরমাণুকে তার নিজের দিকে টেনে ধরে, এই ফোর্স, হ্যাঁ, যে বা শক্তি, যে শক্তির কারণে একটা অণুতে পরমাণু সমূহ আবদ্ধ থাকে, ওই ফোর্স বা আকর্ষণ শক্তিকে বলা হয় কি? রাসায়নিক বন্ধন। বুঝতে পারছো রাসায়নিক বন্ধন কি? হ্যাঁ। তাহলে রাসায়নিক বন্ধন কয় প্রকার? আজকে আমরা আণবিক বন্ধন পর্যন্ত পড়বো। হুম, অনেকক্ষণ time হয়েছে। এখন রাসায়নিক বন্ধন কয় প্রকার? কারো জানা আছে? হ্যাঁ, দেখি বলো তো। প্রধানত দুই প্রকার, কেমন? অনেক প্রকার আছে। হ্যাঁ, তিন প্রকার আছে বইতে, মনে করো একটা হচ্ছে কি বন্ধন, ধাতব বন্ধন একটা আছে না? প্রধানত সামুদ্রিক প্রধানত এই দুইটা থাকে। হ্যাঁ 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 হ্যাঁ, কথা বলো, সমস্যা নাই। আয়নিক বন্ধন, আয়নিক বন্ধন, সামুদ্রিক বন্ধন। আরো অনেক ধরনের ছোটখাটো প্রকার আছে, মূলত এগুলো হচ্ছে কি প্রধান প্রধান প্রকার। কেমন? ধাতব বন্ধন আছে, সংশ্লিষ্ট সামুদ্রিক বন্ধন আছে, হাইড্রোজেন বন্ধন আছে, অনেক প্রকারের বন্ধন আছে। প্রধানত এই দুইটাই, আর এগুলোর মানে সাব প্রকার থাকে, এগুলো থেকে বাকিগুলো আসছে। আচ্ছা, তাহলে আমরা মূলত আইনিক বন্ধন নিয়ে পড়বো আজকে। তাহলে আইনিক বন্ধন, তুমি একটু পরিষ্কার করে দিই। কোনো প্রবলেম হলো আমার সাথে বলবা, ওয়ার্ডিং কয়দিন থাকলে বলবা। আয়নিক বন্ধন, আজকে আমরা আয়নিক বন্ধন পর্যন্ত পড়াবো। আয়নিক বন্ধন পরবর্তী ক্লাসে সবাইকে বলবা ডি টাইমে জুমে অ্যাটেন্ড করে আমরা এবার ফেসবুকে একসঙ্গে চালাবো। আয়নিক বন্ধন কেমন? এই বন্ধনটা কি? ইলেকট্রন ট্রান্সফার বা স্থানান্তরের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে আয়নিক বন্ধন বলে। অর্থাৎ একটা পরমাণু ইলেকট্রন ত্যাগ করবে এবং অপর পরমাণু সেই ত্যাগকৃত ইলেকট্রনকে কি করবে? ভেরি গুড, গ্রহণ করবে। তাহলে ত্যাগ এবং গ্রহণ, তাহলে ত্যাগ করলে সেটা একটা ক্যাটায়নে পরিণত হয়। যেমন ধরো আমরা সোডিয়াম, একটু আগে বলছিলাম সোডিয়াম একটা ইলেকট্রন যদি ত্যাগ করে, মাইনাস 1 ইলেকট্রন দিলাম, হ্যাঁ, এটা কিন্তু আবার এদিকে প্লাস দিয়ে লিখতে পারবা, এভাবে লিখতে পারবা। এবং এটা নিয়ে কনফিউশন থাকার দরকার নাই। কেমন? অনেকে প্রশ্ন করে। আমরা আমাদের সুবিধার জন্য এভাবে লিখছি। তাহলে একটা ইলেকট্রন ত্যাগ করছে, কি করতে হবে? নিষ্ক্রিয় সে বিন্যাস অর্জন করছে। অপরদিকে ক্লোরিন পরমাণু সেই লস্ট ইলেকট্রন বাই সোডিয়াম এটা অ্যাকসেপ্ট করবে। তাহলে কি হবে? এরকম বুঝছে না? তাহলে দেখো এখানে পাশাপাশি দুইটা আয়ন এখানে অবস্থান করবে, একটা হচ্ছে Na প্লাস, একটা হচ্ছে কি Cl মাইনাস। তাহলে আলটিমেটলি দুইটা চার্জ, মানে চার্জ পার্টিকেল আদানগ্রস্ত কণা, বিপরীত আদানগ্রস্ত কণা, এটা ধনাত্মক এবং ঋণাত্মক পাশাপাশি অবস্থান করলে এক ধরনের বল কাজ করে। সেই বলটার নাম কি বলছিলাম, মনে আছে? কোন একটা ক্লাসে বলছিলাম, দেখি মারিয়া মনে আছে? আচ্ছা, সমস্যা নাই, বলে গেলে আমি মনে করে দিব। যে দুইটা বিপরীতধর্মী চার্জ যদি পাশাপাশি অবস্থান করে তাদের মধ্যে একটা শক্তিশালী আকর্ষণ কাজ করে, আর ওইটার নাম হচ্ছে কি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বা স্থির বৈদ্যুতিক আকর্ষণ। আমি শব্দটা কি বললাম? বলে দেখি, বুঝে আসছ?
জুহি আসছ? আমি শব্দটা কি বললাম বলো দেখি আবার। স্থির বৈদ্যুতিক আকর্ষণ। তাহলে এটা কি আবার বলো দেখি, স্থির বৈদ্যুতিক আকর্ষণ কি বলো দেখি, জুড়ে বলবা, বলতে পারবা? যদি দুইটা বিপরীতধর্মী আধান, এই যে এটা প্লাস এটা মাইনাস, তাহলে বিপরীতধর্মী হয়েছে না? হ্যাঁ, কাছাকাছি অবস্থান করলে, কাছাকাছি অবস্থান করলে তাদের মধ্যে যে একটা আকর্ষণ বল কাজ করে, ওটার নাম হচ্ছে কি? স্থির বৈদ্যুতিক আকর্ষণ। হ্যাঁ হ্যাঁ। তাহলে এই আকর্ষণ বলের কারণে একটার সাথে যুক্ত হয়ে যায়, এভাবে সোডিয়াম ক্লোরাইড গঠন করে। এবার আমরা এটা ডট ক্রস ডায়াগ্রাম দিয়ে দেখাবো। মানে চিত্র এঁকে মনে করো সোডিয়াম পরমাণু, এটা সোডিয়াম পরমাণু, তার প্রথম যুক্ত স্তরে দুইটা ইলেকট্রন আছে, তার স্তরে কয়টা ইলেকট্রন আছে? আমার সাথে সাথে একদম বলো দেখে, আমাকে মনে করে আমি তো মনে করে বুঝে গেছি সবকিছু। 281 না? আমার কথা বলছে না, এরকম কি না? মনে করো সোডিয়াম পরমাণু, হ্যাঁ, সোডিয়াম পরমাণু, তাহলে এটা ইলেকট্রন ত্যাগ করবে, ত্যাগ করে কি হবে? সোডিয়াম আয়ন বা ক্যাটায়ন। যখন পরমাণু ধনাত্মক চার্জ দান করে তখন তাকে কি বলে? ক্যাটায়ন বলে। কি বলে? হ্যাঁ হ্যাঁ। তাহলে এখানে এই ইলেকট্রনটা ত্যাগ করার সাথে সাথে এই বাইরের শক্তি স্তরটাও কি হয়ে যাবে? চলে যাবে, তাই না? তার শুধুমাত্র এই দুটাই থাকবে। দেখো, এখানে একটা প্লাস দিছি না? এটা হচ্ছে যেটা ত্যাগ করছে সেজন্য এটা পজিটিভ চার্জ বা ক্যাটায়নে পরিণত হয়েছে। দেখো আমি এখানে তার ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দেখাইলাম এটা। এরপরে তাহলে এই স্তরটা আমি বাদ দিছি, দেখো এটা নাই এখন। তাহলে এই দুইটা স্তরই আছে। আবার যদি আমরা ক্লোরিন লিখি, ক্লোরিন পরমাণু যদি লিখি, দেখো এখানে দেখা দেখা যাচ্ছে, আমি ক্রস দিয়ে লিখি, তুমি দুইটা ডট দিয়েও লিখতে পারবা, ক্রস দিয়েও লিখতে পারবা, বুঝছো কি না? দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ, একটু প্রবলেম হলে আমাকে একটু বলবা। তাহলে তাহলে এরপর আর কয়টা থাকবে ইলেকট্রন? ক্লোরিনের 10টা চলে গেছে, আর কয়টা বাকি আছে? হ্যাঁ, 7টা বাকি আছে, 17টা ক্লোরিনের। হ্যাঁ, তাহলে এখানে এই এই ইলেকট্রনটা এইখানে যে লস্ট ইলেকট্রন, এটা এখানে চলে আসবে, এখান থেকে যে এক পার্সেন্ট সেটা এখানে গ্রহণ করা হবে, অর্থাৎ ইলেকট্রন এই গ্রহণ করবে। এখানে লস্ট হয়েছে বা এক পার্সেন্ট সেটা এখানে গ্রহণ করছে, আর যেটা লস্ট করছে সেটা হচ্ছে ডট দিয়ে প্রকাশ করছিলাম, সেই জন্য আমরা এখানে ডট দিলে হয়ে যাবে। দেখো দেখো, তাহলে আরেকটা স্তর আছে, এখানে কয়টা হবে এবার বলো তো দেখি। এই এখানে একটা ডট দিছি না? এখানে ডট দিছি না একটা? এই ডটটা কিসের বলো তো দেখি? ভেরি গুড, এটা সোডিয়াম থেকে এইভাবে আমরা, তাহলে এটা এখানে কি দিব? মাইনাস দিব। এটা হচ্ছে প্লাস, এটা ঠিক সিএল, এটা নিচে লিখে রাখবো, এটা ক্লোরিন পরমাণু।
হ্যাঁ, তাহলে আমরা আবার দুটা আইন পাইছি। হ্যাঁ, আইনিক বন্ধনের ক্ষেত্রে দুটা আইন থাকবে, সেটা আইন এবং আরটা কি বলছিলাম, আইন। তাহলে দুইটা এখন ভাষা ব্যবস্থার কারণে আমরা হাত যুক্ত যুক্ত হয়ে আইনিক যৌগ গঠন করব। আসলে আমরা এখানে একটা প্লাস দিব, এখানে আমরা পরীক্ষা আসলে এভাবে স্টেপ বাই স্টেপ শিখতে হবে। এটা কিসের? সোডিয়ামের। সোডিয়ামের, তারপর আরেকটা কিসের লিখবো? এটা হচ্ছে Na প্লাস, আরেকটা